হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এটা ছিল মৎস্যবের সেকেন্ড দিনকে আমাদের যেতে একটু লেট হয়ে গেছিলো। তখন গিয়ে আমরা দেখেছি গোমাতাকে খাওয়ানো হচ্ছে, তো আমরাও খাওয়াই একটুখানি। এখানে সবাই মিলে খাওয়াচ্ছিল গোমাতাকে। আমি খাওয়ালাম, বড় মা, তারপরে ছোটো কাকিমা, সবাই একটু একটু করে দিচ্ছিলো, সবার হাতেই খাচ্ছিল। তারপরে খেয়ে এত গোমাতার পেট ভরে গেছে, আর খেতে চাইছে না, কিন্তু তার মুখে সবাই মিলে তাও খাবার দিয়ে যাচ্ছে অল্প 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 করে সব খাচ্ছিল। তারপরে গোমাতাকে বাইরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, ওই যে। তারপরে গোমাতাকে বড় মামা বস্ত্র দান করছিল, মানে যে কাপড় জামা যেগুলো লেগেছিল সেগুলো গোমাতার জন্য সেগুলো দেওয়া হচ্ছিল। তারপরে আসে গুরুদেবদের প্রণাম পর্ব। এখানে সব গুরুদেবরা বসেছিল, সেই গুরুদেবদের পা ধুইয়ে দিয়ে তারপরে প্রণাম করা হচ্ছিল। প্রচুর গুরুদেব ছিল, ওই দিক থেকে শুরু করে এই দিক দিয়ে একটা রাউন্ড করে এসে আবার একটা লাইন দিয়ে আবার গেছে। প্রথমে বড় দিয়েছিল এই দিকটাতে, তারপরে আমি পাশে ছিলাম, এই যে আমিও হচ্ছে প্রণাম করছিলাম। যেহেতু অনেক গুরুদেব ছিল, তাই জন্য অনেকটা টাইম লাগছিল। সবাই করছিল পরপর, তো আমারও বেশ ভালো লাগছিলো, ওই জন্য আমিও সব গুরুদেবদের পা ধুয়ে নিচ্ছিলাম, দিয়ে তারপরে প্রণাম করে নিচ্ছিলাম। তারপরে আমরা চলে যাই ওপরেতে দীক্ষা নেওয়া হচ্ছিলো। যারা যারা দীক্ষা নিচ্ছিলো তাদেরকে গুরুদেব দীক্ষা দিচ্ছিলো। এই যে মাঝে যে গুরুদেবটা বসে আছে উনি দীক্ষা দিচ্ছিলেন সবাইকে। তো ওনার সাথেও একটুখানি দেখে নিলাম, নিয়ে প্রণাম করে নিলাম, নিয়ে ওইদিকে পিছন দিকে পুজো হচ্ছিলো, মামা ঘন্টা বাজাচ্ছিল, পুজো হচ্ছিলো ওইদিকে সব। তারপরে ওইদিকে আরতি একটুখানি আমরা দেখে নিই। এইভাবে ওই দিনটা কাটলো, কেটে তারপর আবার সন্ধ্যেবেলা আরতি হচ্ছিলো। তো সন্ধ্যেবেলা আমিও যাই ওপরে একটু আরতি দেখতে। এদিকে বৌমনি আরতির যে প্রদীপটা নিয়েছে যে ভাবটা সবাই নেয় সেটা সবাইকে দিচ্ছিল। তারপরে আমরা আরতি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, বেশ ভালোই লাগছিল। অনেকক্ষণ ধরে বেশ আরতি হলো। তারপরে নিচে এসে থেকে নাম গান শুরু হয়ে গেছে। প্রথম দল উঠছে, মামা প্রথম দলকে হার মানে যে মাল্য দান করে বরণ করে নিচ্ছে। মালাটা একটুখানি জড়িয়ে গেছিলো, তো উনি সাহায্য করে দেয়, বড় মামা সবাইকে মাল্যদান করিয়ে দেয়। আমরা বসে বসে দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। দুটো দল ছিল, এটা ছিল প্রথম দল। দুটো দলেরই গান খুব ভালোই হয়েছিল। প্রথম দলের গানটাও যেরকম খুব ভালো হয়েছে, স্টোরিটা যেরকম বোঝা গেছে খুব সুন্দর, সেরকম সেকেন্ড দলটাও খুব ভালো গান করেছে, খুব ভালো গল্পটা বুঝিয়েছে। এইভাবেই গান শুনতে শুনতে কাটে সারা রাত্রিটা। এটা ছিল সেকেন্ড দল, ইনিও খুব ভালো গান করেছিলেন। এটা সব থেকে ভালো লেগেছে আমার কথাগুলো, মানে যে বাণীগুলো যেগুলো বলছিল ওগুলো খুবই সুন্দর ছিল। নারায়ণের চক্র সতী নারীর শক্তির কাছে যমরাজাও যাহা, হ্যাঁ
বাবা বলছিলেন যমরাজা তো একটা পুরুষ মানুষ, তেজবীর্যশীল পুরুষ মানুষ, একটা মেয়ে ছেলে খপ করে করে সেও কার বলুন তো, বেশি দিন আগেকারের কথা এটা নয়। হ্যাঁ, সাবিত্রী 17 বছর হলে সত্যবান মারা যাবে। হ্যাঁ, কেন নারী জাতিকে ধন্য করেছে এইটা একটু চিন্তা করে দেখবেন বাবা, মনে কিছু করবেন না। শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ আলাদা, ধন্য আলাদা। তো জয় রাধে ধন্য করেছে। হ্যাঁ, এই যেমন কথাই বলছি, মনে কিছু করবে না। এই যে পাড়াতে রাম বাবা, যেতে রামবাবুর বাড়ি, তাই তো? তাহলে রামবাবু একটা ধনাঢ্য ব্যক্তি, তাহলে রামবাবুর থেকে কিন্তু আরো ধনাঢ্য ব্যক্তি এই পাড়াতে আছে, কি আছে? আছে তো? কিন্তু তাদের বাড়িতেই ভক্ত সেবা হয় না, ভগবানের সেবা হয় না, নাম কীর্তন হয় না। তাহলে তাদেরও টাকা আছে, এনারও টাকা আছে। হ্যাঁ, কিন্তু তারা ধন্য নয়, এরা ধন্য। কেন? এদের বাড়ি ভক্ত ভগবানের সেবা হয়। তাহলে শ্রেষ্ঠ আলাদা, ধন্য আলাদা, গুলিয়ে ফেলবেন না। রাতে রাত্রিবেলা বলবে, বাবারা বলবে, বাবা আমাদের ছোট বলে না, ছোট না, পুরুষ ঊর্ধ্বে নারী অপেক্ষা। কিন্তু পুরুষ অপেক্ষা নারীকে ধন্য করেছে, অনেক কারণ আছে। হ্যাঁ, চিন্তা করুন না। হ্যাঁ, যে কথা বলছিলাম, 17 বছর হয়ে গেলে সত্যবান মারা যায়। কত বছর মা? হ্যাঁ, 17 বছর। মনে রাখবে না, যে মনে রাখবে যা একটা করে লজেন দিয়ে দেবে। 17 বছর হলে সত্যবান মারা যাবে। এ সাবিত্রী বলে, আমি যদি সতীরমণী হয়ে থাকি, আমি দেখি আমার বুক থেকে আমার স্বামীকে ছিনিয়ে মালে নিয়ে যায় কি। 17 দিনে কাজ কাটতে যাবে, জঙ্গলে তো কাজ কাটে। সাবিত্রী তাকে একদম বুকে জড়িয়ে দেবে, বলে দেখি আমার বুক থেকে আমার স্বামীকে ছিনিয়ে নিয়ে যায়। এখন বিধির বিধান, যমরাজ বলছে সত্যবানের দিন হয়ে গেছে, ওকে নিয়ে। এখন এক এক করে সব যাচ্ছে মা, কিন্তু সব যমদূত ফিরে আসছে। শেষ বেশে যমরাজ নিচে গিয়ে বলে, কি হলো? বলে তোর স্বামীর দিন ফুরিয়ে যাচ্ছে, আজকের দিনটা যদি টপকে যায়, বিধির বিধান উল্টে যায়। তুই এমন হারামজাদি মেয়ে ছেলে ওই রকম জড়িয়ে ধরে রেখেছিস, তুই তো কি আর অন্য মেয়ে ছেলের মতো? তুই তো সতীরমণী, তোর তো একটা আলাদা টেম্পারেচার আছে। ওই জন্য তোর কাছ থেকে তোর স্বামীকে আমার কর্মচারীরা ছিনিয়ে নিয়ে যেতে পারছে না। কে রকম খালি বুদ্ধি দেখো মা। ও বাবা, আমি এমনি বলেছি নারী জাতি ধন্য। যমরাজ যখন টানা হেলা করছে, এবারে বাবা সাবিত্রী মা আমার যমরাজের পা দুটো জড়িয়ে ধরেছে, বলে ঠাকুর আমার স্বামীকে তুমি নিয়ে যাচ্ছ, নিয়ে যাও। আমি কি জন্য আমি আমার স্বামীকে ছাড়িনি কেন? বলে কেন? বলে 17 বছর বয়স, আমার এই 13-14 বছর বয়স, আমার ছেলে নেই, মেয়ে নেই, কেউ নেই। আমার স্বামী যদি চলে যায়, আমি কার কাছে থাকবো? কে আমাকে খেতে দেবে আর কে আমাকে দেখবে? বলে ও তোর ছেলে মেয়ে কিছু নেই? বলে না। বলে তুই শতপুত্রের জন্ম। হাত পাগলা না? কি গো বাবা, ভাই বলে যমরাজ হাত পাগলা আসছে না? না, তার স্বামী মারা যাবে, স্বামীকে এখনকার দিনে হলো জমকে ধরে বেঁধে দিচ্ছে। কি গো? না, তার স্বামী মারা যাবে, নিয়ে যেতে এসেছে, আবার যাবার সময় গুছিয়ে পরে বর দিয়ে যাচ্ছে, তুই শতপুত্রে, একটা নয় দুটো নয়, বলে শতপুত্রের জন্ম। হ্যাঁ, এ যমরাজার যখন এই কথা শুনেছে, এ সাবিত্রীর তো মনে মনে আনন্দটা খেলতে বলে ঠাকুর আর আমার স্বামীকে তোমার নিয়ে যাওয়া হবে, কল আমি এঁকে দিয়েছি। হ্যাঁ, আর নিয়ে যাওয়া যাবে না। এবার যখনই সাবিত্রী সত্যবানের প্রাণটা হরণ করবে, যমরাজ সাবিত্রী মা বলছে ঠাকুর একটা কথা। বলে আবার কি কথা? বলে আমার স্বামীকে তুমি নিয়ে যাচ্ছ, নিয়ে যাও, তবে যাবার আগে ঠিক করে দিয়ে যাও, তুমি যে একটু আগে বর দিলে শতপুত্রের জননী হবে, আমি শতপুত্রের জননী হব কি করে? সারা মাথায় ডবল পঞ্চাঘাত করেছে। হ্যাঁ হ্যাঁ, এ জম একেবারে পুরোপুরি চুপ। সাবিত্রী বলে, ও ঠাকুর কি গো, তোমার বর কি ল্যাপস হয়ে যাবে নাকি? হ্যাঁ, বলে এই বাড়ি না। হ্যাঁ শোন, হাকিম নড়ে যাবে তবু হুকুম নড়বে না। হ্যাঁ, বলেছি যখন তুই শতপুত্রের জন্মী হবে, তুই শতপুত্রের জন্মী হবি।
তবে থাম, একবার আমি জমপুরি যাবো আর আসবো। তবে এর আগে তোর সঙ্গে যদি কারো দেখা হয়, তুই যেন এই ঘটনা আমার যেন বদনাম করে দিস। তোমাকে একে এখানে রেখে দিতে ছুটে ছুটে, চিত্তগুপ্ত, 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 আরে দাঁড়াও না। চিত্তগুপ্ত কি হয় আসতে? চিত্তগুপ্ত সত্যবানের খাতাটা সেরেছো কেমন নিয়ে এসো? তার তো দিন হয়ে গেলে তুমি তুমি খাতাটা আনো না দেখে। খাতাটা যখন আমি এনেছে মা চিত্তগুপ্ত, খাতাটা খুলে চিত্তগুপ্তকে বলে না তুই আসে। একটু আড়ালে গিয়ে কি করেছে জানো না? যমরাজ তার নিজের চোখ থেকে কাজল পড়েছিল, কাজলের কালি নিয়ে 17 পাশে একেবারে জোরে বসে। তাহলে ক বছর আয়ু হলো মা? 17 পাশে একটা শূন্য দিলে কত বছর আয়ু হলো? 170 বছর আয়ু। হ্যাঁ, এবারে বলছে বলে চিত্তগুপ্ত তুমি তো বললে 17 বছর আয়ু, হ্যাঁ এই তো দেখছি 170 বছর আয়ু। তুমি যখনই চিত্তগুপ্তকে এই কথা বলেছে গো মা, চিত্তগুপ্ত মনে মনে চিন্তা করছে কি আমি অনন্ত বিশ্বের সরকারি করছি, একদিনের জন্য আমার ভুল হয়নি, আর আজকের একেবারে একটা শূন্য টাকার ভুল হয়ে গেল। ঠিক আছে দেখি তো ঠাকুর খাতাটা, বলেই মানে খাতাটা কেড়ে নিয়ে এবার চিত্তগুপ্ত ধ্যানে বসেছে। বলে আমার ভুলটা কোথায় হলো, আমাকে সংশোধন করতে হবে, এত বড় ভুল এখন বড় বদনাম নেওয়া যাবে না। বলি মাকে ধ্যানে বসে দেখছ এই ব্যাপার ঘটেছে। হ্যাঁ যমরাজ তুমি করেছো ভুল আর আমার মাথায় দিচ্ছ তার বোঝা। ঠিক আছে প্রভু, বিনা দোষে আমি বদনামে নেব না। বদনাম যখন আমি নিয়েছি আর একটু দোষ করে বদনাম। বলে দেখি তো প্রভু খাতাটা। বলে মাগো চিত্তগুপ্ত খাতাটা ওই যমরাজার হাত থেকে কেড়ে নিয়ে হ্যাঁ কি করেছে জানেন? ওই 170 পাশে এ মানে বিনা দোষে বদনাম, এ একেবারে দুটো শূন্য বসিয়ে। বলে প্রভু কি হলো? তুমি বললে 170 বছর আয়ু, আর আমি তো দেখছি 1700 বছর। হ্যাঁ 1700। হ্যাঁ এখন যমরাজ তো আর কিছু বলতে পারছে না। বলে চিত্তগুপ্ত এবারে ভুলটাকে তো স্বীকার করতে হবে। ঠিক আছে তুমি না নিজের আমার ভুলটাকে বুঝতে পেরে রেগে গিয়ে একটা শূন্য দিতে পারে, দুটো শূন্য বসিয়ে দিলে। বলে প্রভু অত টেনশন করছো কেন? একটু আগে তো বল দিয়েছে যে শতপুত্রের জননী হবে, 1700 বছর ধরে বাঁচুক না, আর ধীরে ধীরে রয়ে বসে একটা সন্তানের জন্ম দিই। হ্যাঁ সতী নারীর শক্তির কাছে, সতী নারীর শক্তির কাছে, সতী নারীর শক্তির কাছে, সতী নারীর শক্তির কাছে একদিন জমেরা হাজার মানে নারী জাতি তিলকে শক্তির নারী জাতি তিলকে শক্তির নারী শক্তি ছাড়া বাবা পুরুষ মানুষ লিখতে পারবেন না। হ্যাঁ রাবণ রাজা অত বড় একটা বীর, স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন করায় ফসলের রুমে বেড়া দিতে বলেছে। এইটা যেটা হরি বাসরই হচ্ছে ঠিকই কথা, কিন্তু দেখবেন এখানে হয়তো আমি দেখাতে পাচ্ছি না, অন্যান্য জায়গায় যে হরিবাসর গুলো হয় হ্যাঁ দেখবেন মাগো নারী জাতিকে কেন ধন্য করছে বাবার একটু বুঝবে। অন্যান্য জায়গাগুলোতে যেখানে হরিবাসর হয় হ্যাঁ হরিবাসর, এটাও হচ্ছে হরিবাসর। অন্যান্য যেখানে জায়গায় হরিবাসর নয় সরস্বতী বাসর, নয় লক্ষ্মী বাসর, নয় কালী বাসর, তাহলে স্ত্রীলিঙ্গ হরিবাসর। কিন্তু দেখুন অনেকে বলে রামকৃষ্ণদেব কালী সাধক বৈষ্ণবদের সঙ্গে না, রামকৃষ্ণদেবের পদ বৈষ্ণবদের সঙ্গে কেমন মিল দেখুন, একেবারে অঙ্গানু অঙ্গানিক ভাবে। কালী নামে বেড়া দাও, রামকৃষ্ণদেব বলেছেন কালী নামে বেড়া দাও, আর হরিবাসরে কালী মানে শক্তি নামের বেড়া। হরিবাসরে যে কটা বেড়া আছে সব কিন্তু শক্তি। যেখানে হরিবাসর হয় মা কটা ঘর বসানো হয় জানেন? আজকের ভিডিও এই পর্যন্ত। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, বাই বাই।